করতে পারছি। হ্যাঁ, এবার কস্টিং এখানে থাকছে 8,000 টাকা করে, যদি খায় তাহলে 8 দুগুনি 16, 1,60,000 টাকা খাচ্ছে। তো আমার ওখানে 2 লাখ টাকা মতন নিট প্রফিট থেকে যাচ্ছে। পাচ্ছি সেটার কিন্তু লাভটা দ্বিগুণ হয়ে যায়, কারণ একটা মাল কাটলে সেখান থেকে 75 কিলো মতন মাংস বেরোবে। যদি আমি 350 টাকা করে বিক্রি করি তাহলে প্রায় 22-23 হাজার টাকা। যুবক আছে, আমি তাদেরকে একটাই কথা বলবো যে তারাও শুকরের ফার্মটা করতে পারে। অন্যান্য যেগুলো পশুপালন আছে তার থেকে শুকরের ফার্মে অনেক লাভজনক, কারণ এটা কিন্তু একদমই না, যাদের এই চিন্তাধারা আছে আমি একবার শুধু বলবো তারা একবার করে দেখুক, তাহলে বুঝতে পারবে এদের মতন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন প্রাণী কিন্তু একটাও নেই। আমার 130 টাকা বাজার চলছিল, 140 টাকা, সেই সময় আমরা 180 টাকা রেটে বিক্রি করেছি। তো আগে যতটা মাঝখানে দাম। নমস্কার, দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। দা ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মণি কুমার বিশ্বাস। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন যে একটা পোল্ট্রি ফার্ম ছিল, সেই ফার্মটাকে এখন শুকরের খামারে কনভার্ট করেছে। তো আজকে আমরা এই শুকরের খামারের ব্যাপারেই কথা বলবো, কেন আপনারা শুকর পালন করবেন এবং শুকর পালনের ফলের ভবিষ্যৎ কি রয়েছে। তো আজকে আমরা নদিয়া জেলার দুপুলিয়াতে এসেছি। এখানে বিজয় চন্দ্র এবং তার পার্টনার এরা দুজন মিলে এই ফার্মটা গড়ে তুলেছে। তো অনেকেই বলেন যে অনলাইনে প্রশিক্ষণ নিয়ে কিন্তু ফার্ম করা সম্ভব নয়, কিন্তু সেটা আমরা কখনোই ভিডিওতে বলিনি। আজকে আপনাদের দেখাবো যে অনলাইনে প্রশিক্ষণ নিয়েও সুন্দরভাবে একটা ফার্ম করা যায়, যদি তার ডেডিকেশনটা এই ফার্মের উপর থাকে। এছাড়াও যদি একটা প্রশিক্ষণ সেন্টারের হেল্প যদি তার পিছনে থাকে, তাহলে কিন্তু ফার্মটাকে সুন্দরভাবে পরিচালনা করা যায়। তো চলুন, আমি আজকে এই প্রতিবেদনে কিছু বলবো না, আজকে যারা এন্টারপ্রেনাররা রয়েছে তারাই আজকের এই প্রতিবেদনে তাদের ইনফরমেশনগুলো দেবে, কেন আপনারা শুকর পালন করবেন আর শুকর পালন করলে এর ভবিষ্যৎটা কি রয়েছে। তো প্রতিবেদনটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট করব, লাইভ স্টক নিয়ে যেহেতু আপনারা হয়তো ভাবছেন যে হয়তো ফার্ম করুন, না হলে ফার্ম আছে আপনার। একটা কথা কি, যে হয়তো কোনো ফার্মারের ডেভেলপমেন্ট দেখে বা সফলতা দেখে হয়তো আপনার ইচ্ছা জাগতে পারে যে একটা ফার্ম করবেন বা করবো, বা সেভাবে প্ল্যানিং করছেন। তার আগে অবশ্যই একটা প্রশিক্ষণ নিয়ে নেবেন, কারণ প্রশিক্ষণ ছাড়া কিন্তু আপনারা ফার্ম শুরু করবেন না। কারণ আগে শিখুন, তারপর ফার্ম শুরু করুন, তাহলেই কিন্তু আপনি অ্যানিম্যালগুলোকে সুন্দরভাবে বড় করতে পারবেন। যেমন কিভাবে ঘর তৈরি করতে হবে, বা সিকিউরিটি কিভাবে ঠিক রাখতে হবে, কোন ব্রিড নিয়ে কাজ করবেন, তারপর কি খাওয়াতে হবে, কি খাওয়ালে কত টাকা খরচা হবে, কি কি রোগ হতে পারে, সেই রোগের কি কি ট্রিটমেন্ট করতে হবে, তার বড় হওয়ার পর বাচ্চা কোথায় বিক্রি করবেন, বড় মাছ কোথায় বিক্রি করবেন, এসব তথ্য কিন্তু জানতে হয়। তার জন্য কিন্তু একটা প্রশিক্ষণ সেন্টারই কিন্তু আপনাকে সম্পূর্ণ তথ্য দিতে পারে। তার জন্য অবশ্যই প্রশিক্ষণ করবেন। তা ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে সুনামধন্য একটা প্রতিষ্ঠান ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট, এরা প্রতি মাসেই কিন্তু কৃষ্ণনগর শুকর পালনের উপর প্রশিক্ষণ করায়। যারা ভাবছেন যে প্রশিক্ষণ নেবেন, তারা স্ক্রিনে দেওয়া এই ফোন নাম্বার যোগাযোগ করুন। কবে প্রশিক্ষণের তারিখ আছে, কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, কত টাকা খরচা হয়, কি কি সুবিধা পাবেন, সব বিস্তারিত কিন্তু এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু পাবেন। নমস্কার দাদা। হ্যাঁ, নমস্কার দাদা। সবাইকে নমস্কার। তো আপনার পরিচয়টা দেবেন আমার দর্শকদের। নমস্কার, আমার নাম বিজয় চন্দ্র, বাড়ি আমাদের ধুবুলিয়া। আর এই ফার্মটা আমি, আমার ভাই, মামার ছেলে আর আমার ওয়াইফে, এরা সবাই মিলে আমরা এই ফার্মটা দেখাশোনা করছি, নিজেরা করছি। তো আমার ভাই ওর নিজের পরিচয়টা দিচ্ছে। আমার নাম কুনাল সাহা, আমার দাদা হয়। আমরা দুজনে মিলে একসাথে ফার্মটা করছি। আচ্ছা, আমার থেকে বেশি আমার দাদা এই ফার্মে ইনভলভ বেশি, মানে ওই বেশিরভাগটা মানে সবকিছু ওই করে। তো আমি কাজ মাঝের মধ্যে থাকি, আমি ঠিকভাবে আসতেও পারি না, সেই যেটুকুনি কাজের দরকার সেটুকুনি আসি, বাদ বাকিটা ওই সামলায়, ওই মেনটেন বেশি করে। তো একটা কথা বলবো, এই পিগ খামারের কনসেপ্টটা কেন আসলো আপনাদের মধ্যে? আমি জানি আপনার পার্সোনালি কেউ জবের সঙ্গে যুক্ত আছেন বা কেউ অন্যান্য কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, এই শুকর পালনের কনসেপ্টটা মাথায় আসলো কি তৈরি? এর আগেও অনেক জায়গায় ভিডিও দেখেছিলাম, আপনার ভিডিও দেখেছিলাম। তো তার আগেও আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি শুকরের ফার্মটা করব। তো 2016 সাল থেকে এর পিছনে ঘুরছি। তখন আমাদের এই ধুবুলিয়ার ফার্ম ছিল মিনময়দা। তো মিনময়দাও আমায় প্রচুর হেল্প করেছে, কারণ যখন তার ফার্ম ছিল প্রত্যেক সানডে আমার যখন ছুটি থাকতো সেই দাদার ফার্মে যেতাম, ও কোনো সময় আমায় বারণ করেনি। তো তখন সরকারিভাবেও প্রশিক্ষণ নিয়েছিলাম, সমস্ত কিছু হেল্প করা, তখন হাতে ধরেও আমাকে শিখিয়েছে। তো তখন করবো বলেও লকডাউন পড়ে গেল, সেই কারণে আর তখন করতে পারিনি। তো তারপর আবার আস্তে আস্তে সময়
সাথে সাথে কাজের ব্যস্ত ছিলাম আর টাইম হয়ে ওঠেনি। তারপরে কোম্পানির একটা প্রাইভেট সেক্টরে জব করতাম, ওখানে আমি ব্রাঞ্চ ম্যানেজারে ছিলাম, 7 বছর কাজ করেছি RBL ফিনসার্ভে। তো কাজ করার পরে তখন দেখছি যে না, নিজের একটা ব্যবসা থাকলে এটা হচ্ছে আমার স্বাধীন, কেউ আমায় কিছু বলতে পারবে না, তো আমি স্বাধীনভাবে এই কাজটা করতে পারবো। তার আগেও আমি মিনময়দার ফার্মে যখন গেছিলাম তখন দেখেছি যে দাদা মানে কেমন কি প্রফিট হচ্ছে না হচ্ছে সেগুলো সব শেয়ার করেছিল। তো তখন থেকেই ইচ্ছা ছিল যে শুকরের ফার্ম করব। তো শুকরের ফার্ম নিয়ে অনেকের ধারণা যে শুকর মানেই নোংরা খায়, এটা কিন্তু একদমই না। যাদের এই চিন্তাধারা আছে আমি একবার শুধু বলবো তারা একবার করে দেখুক, তাহলে বুঝতে পারবে এদের মতন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন প্রাণী কিন্তু একটাও নেই। আমার ফার্ম আপনারা দেখবেন তখন বুঝতে পারবেন যে ফার্মে কতটা কি পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে থাকে। তো এরা যেখানে খায় আর যেখানে শোয় এরা কোনোদিন কিন্তু সেই জায়গায় একটু নোংরা করবে না। যেমন আমরা ঘরে থাকি, আমাদের শোয়ার বেড আলাদা, রান্নার জায়গা আলাদা, আর আমরা টয়লেট যেখানে করি বাথরুম আমাদের সেপারেট। তো ওদেরও তাই, একটা ওইটুকু চেম্বারের মধ্যে আমরা ওদেরকে আবদ্ধ রাখছি ঠিক আছে, কিন্তু যেখানে ওরা শোবে আর খাবে ওখানে ওরা কোনো সময় নোংরা করবে না। তো শুয়োরের মতন কিন্তু পরিষ্কার প্রাণী কিন্তু আর একটা নেই। আর অনেকের একটা ভয় থাকে যে শুয়োরে হয়তো মানুষকে কামড়ায়, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন কিন্তু ওরা ক্ষতি আমাদের করেনি। তো যারা আরো অনেক বেকার যুবক আছে আমি তাদেরকে একটাই কথা বলবো যে তারাও শুকরের ফার্মটা করতে পারে। অন্যান্য যেগুলো পশুপালন আছে তার থেকে শুকরের ফার্মে অনেক লাভজনক, কারণ একটা মা যখন বাচ্চা দেবে মিনিমাম 10টা বাচ্চা দেয়। তো কিন্তু তার আগে আরেকটা কথা, যারা এই ফার্ম করুক না কেন তার আগে অবশ্যই ট্রেনিং নিতে হবে। ট্রেনিং ছাড়া কিন্তু সে কোনোদিনই সঠিকভাবে ফার্মটা চালাতে পারবে না। কারণ আমরা যখন প্রথমে করতে গেছিলাম অনেক রকম সমস্যার সম্মুখীন হয়েছিলাম। আমার ট্রেনিং নেওয়া ছিল কৃষ্ণগড়ের থেকে, যেখানে সম্রাট দ্বারা ট্রেনিং করায়। তো ওখান থেকে ট্রেনিং নিয়েছিলাম, যে কোনো সমস্যার সমাধান হলে দাদাদের ভিডিও করে সাথে সাথে দিয়েছি। রাত 9টা 10টা 11টা প্রত্যেকবার তারা ফোনে রেসপন্স করেছে, সাথে সাথে কি মেডিসিন দিতে হবে কি করতে হবে বলে দিত। তারপরেও সেইভাবে ট্রিটমেন্ট করতাম, তারপরে আবার কেমন থাকছে আবার ভিডিও করে পাঠাতাম, তারপর আবার বলে দিত এখন এই মেডিসিনটা দাও। তো সেইভাবে অনুপম দা, আপনি প্লাস সম্রাট দা সবাই যথেষ্ট হেল্প করেছেন। আপনাদের হেল্প ছাড়া হয়তো এতদূর আমরা আসতে পারতাম না। তো আজকে 8 মাস 9 মাস হয়ে গেল আমাদের এই ফার্মে মোটামুটি সবকিছু ঠিকঠাক ভাবেই চলছে। তাছাড়াও আরেকজনের কথা বলতে চাই, যার সাহায্য আমরা পেয়েছি সেটা হলো বিজন দা নওদায়, যার ফার্ম থেকে আমরা বাচ্চা এনেছি। সেও আমাদের যথেষ্ট হেল্প করেছে। যখন ফোন করেছি যে দাদা কি করব না করব, তো দ্বিতীয়বারও আমরা বাচ্চা এনেছি তখনও দাদা অনেক হেল্প করেছে। আর মিনময়দাকেও মাঝে মাঝে ফোন করাতে অনেক হেল্প বলছি করেছে। দাদা যে আপনি অনলাইন ট্রেনিং থেকে, হ্যাঁ। অনেকেই বলে অনলাইন ট্রেনিং থেকে কিছু শেখা দেয় না, তো আপনি তো অনলাইন প্রশিক্ষণ নিয়েছেন কৃষ্ণনগর ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো লাইভ স্টক ট্রেনিং থেকে। হ্যাঁ। তো আপনার কি মনে হয়েছে অফলাইন অনলাইনের মধ্যে কি না, আমার তো মনে হয় না যে অফলাইন আর অনলাইনের মধ্যে কোনো তফাৎ আছে। অফলাইনেও যেইভাবে গিয়ে সবাই যা যা প্রশিক্ষণ যেগুলো ট্রেনিং এ শেখানো হয় সেম আমাদের অনলাইনেও তাই শেখানো হয়েছে। প্লাস যতক্ষণ ধরে অনলাইনে ট্রেনিং দেওয়া হয় ততটা টাইমই মানে অফলাইনেও সেম ততটা টাইম ধরেই সবাই আর কি ট্রেনিংটা দেয়। তো তাছাড়াও যারা যারা যেমন ফেসিলিটি পেয়েছে অনলাইনে করে আর অফলাইনে যারা করছে সেম একই ফেসিলিটি পাচ্ছে। হ্যাঁ, 19-20 নেই, কিন্তু একটাই নিজের শেখার চাহিদাটা থাকতে হবে। আর যারা যখন শেখাচ্ছে স্যাররা যেগুলো বলছে নিজেকে সেইভাবে মেনে, কেউ যদি স্যারদের কথা মেনে যদি চলে তো আমি এইটুকুনি বলতে পারি শুয়োরের ফার্মে অন্তত তাদের লস হবে না। আমি নমস্কার, আমি বিজয় চন্দ্রের ওয়াইফ প্রীতি দাস চন্দ্র। তো আমিও আমার হাজবেন্ডের সাথে থাকি আসি ফার্মে। তো অনেক মানে দুজনে মিলেই করি। এটা করে আমি খুব স্যাটিসফাইড হয়েছি। মানে এটা হয়তো মানে কোনো খাটনির কাজ না, বাট দুজনে মিলে একসাথে করি তো খুব ভালো লাগে করতে। আর মানে এদেরকে শুধু পশু হিসেবে আমি দেখি না, যে পশু যে শুধু খেতে দেবো তা না। এদেরকে আমি ভালোবাসি, এদের সাথে মানে দেখাশোনা আমার খুব ভালো লাগে। আর খুব মানে এদের একটা জিনিস কি, এদের যখন খাওয়া হয়ে যায় এরা নিজের মতো ঠিক খেয়ে নেয়, চুপচাপে শুয়ে থাকে। যখন খিদে পায় তখন হয়তো চিৎকার করে, কিন্তু যখন যেখানে খায় ঠায় সেই জায়গাটাও পরিষ্কার থাকে। খুব মানে পরিষ্কার পরিচ্ছন্নই রাখি, বেশিরভাগই থাকে। আর হলো মানে আমি এতে করে খুব স্যাটিসফাই। আমরা নিজে দুজনেই করি। ফার্মটা দেখি, অনেকটা কথা শুনলাম, তারপর আরো শুনবো। আগে এটা পোল্ট্রির ফার্ম ছিল, কেন শুকর ফার্মে কনভার্ট করবো? তো পোলট্রির ফার্ম এর আগে অনেকে করেছে। তো পোলট্রির ফার্ম যারা করেছিল তাদের ঠিকঠাক মতন এখানে প্রফিট হচ্ছিল না, যেহেতু কোম্পানির থ্রুতে তারা পোলট্রির ফার্মটা চাষ করছিল। তো
কোম্পানিতে কেজি হিসাবে হয়তো তাদেরকে টাকা দিত, তো সেই হিসাবে তাদের পরিশ্রমের টাকাটাই উঠছিল না, যেই কারণে তারা এই পোল্ট্রি ফার্মটা এরকম পড়েই ছিল প্রায় 1 বছর মতন। তারপরে আমরা দাদাদের কাছ থেকে এটা লিজে নিয়ে তারপরে আমরা শুকরের ফার্ম করে এটা করা হয়েছে। এটা লিজে নিয়ে লিজে নিয়ে মানে অনেক জায়গায় দেখেছি পোল্ট্রি ফার্ম কিন্তু পড়ে আছে, সেটা কিন্তু লিজে নিয়ে বা সেই মালিকরাই যদি শুকর ফার্মে কনভার্ট করে আর তাহলে মনে হয় ভালোই হয়, খারাপ হ্যাঁ, হয় হ্যাঁ, না। না, তাই না, না, তো অবশ্যই। এইটা আমি একটু অ্যানিমাল গুলো দেখাবো, এইগুলো ক্রস ব্রিডের কিছু অ্যানিমাল রয়েছে। এটা হচ্ছে ক্রস ব্রিডের, আমি একটু দেখাই। এটা হচ্ছে সব ক্রস ব্রিডের অ্যানিমাল। হ্যাঁ, এরপরে আমরা কিছু F1 কিছু পিওর ব্রিড দেখবো। হ্যাঁ, তো এই ঘরটাতে কি রয়েছে ওটা? এই ঘরে ডিউডকের আছে 2টো ফিমেল আর একটা মেল আছে। আচ্ছা আচ্ছা, এটা হাই। কি আরামে খেয়ে দেখতে আছে। এটা দেখুন অরিজিনাল যে ডিরোগটা থাকবে, দেখুন এই ফোনটা দেখুন কালো, দেখেছেন? এবং পায়ের খুরগুলো কিন্তু কালো, এবং কানগুলো দেখুন অনেকগুলো, অনেক ডিরোকের কান খাড়া খাড়া থাকে, অনেক ডিরোকের আছে কিন্তু কানটা কিন্তু ভাঙা থাকে। যখনই আস্তে আস্তে বড় হবে এই কানগুলো দেখুন ভেঙে যাবে কিন্তু, ঠিক আছে? এইটা হচ্ছে অরিজিনাল ব্রিড। এই বাচ্চাগুলো কিন্তু আমি দাদাকে দিয়েছিলাম। এরপরে আরেকটা দেখুন যে ঘি রয়েছে এখানে, বোর আছে একটা। ওর আছে। এই, সাহেব, ওটাও একটু আমার মাধ্যমে একটা যোগাযোগ করে এক ফার্ম থেকে দিয়েছিলাম দাদাকে। ফার্মটা দেখে একদম একদম অরিজিনাল, অরিজিনাল F1 ওর। দেখুন এটা মানে ব্যাপারটা কি পাঠাতে এরকম সুন্দর হওয়া উচিত। পিছনে অন্য বস্তু দেখুন যতটা বেরিয়ে থাকবে ততটা ভালো। পাটা দেখুন কত খাটো খাটো পিছনের পাটা, আর সামনের পাটা ওই পা পুরানো অল্প একটু লম্বা। আর আমি একটা দেখাবো, এটা হচ্ছে F1 শোর F1। হ্যাঁ, আর দেখুন এটাও কিন্তু লাল জিরা টিওসার। আর আমি ওই আমার ওই ঘরটাতে দেখাবো, এটাও কিন্তু আপনার লার্জ হোয়াইট লোকসাকেরই। দেখুন পার্থক্যটা দেখুন যে এদের পা গুলো দেখুন লম্বা লম্বা। এইটা হচ্ছে পার্থক্য, ক্রস ব্রিড আর মিক্স ব্রিড আর F1 এর মধ্যে কিন্তু পার্থক্য, ঠিক আছে? এই জন্য কি বলুন তো, যে আপনি যখন কোনো ব্রিড চয়েস করবেন তখন কিন্তু অবশ্যই ভালো করে ব্রিডটা চিনতে হবে। আপনি যদি না চিনতে পারেন তাহলে যারা জানে চেনে তাদের সঙ্গে আলোচনা করতে হবে। একটা ফার্মার বললো যে আমার এই ব্রিড আমার ওই ব্রিড, আপনি বিশ্বাস করে নিলেন, তেমনটা কিন্তু নয়। মানে আপনাকে নিজে চিনতে হবে। আপনি যদি এই জন্য আমি কি বলুন তো, যে কোনো লাইভ স্টক নিয়ে ব্যবসা করতে গেলে সেটা আগে শিখতে হয়। মানে আপনি শুকর পালন করবেন, আপনাকে শুকর পালন সম্পর্কে শিখতে হয়, তারপরে আপনাকে কিন্তু শুকর পালনে আসতে হবে। এই যে দাদা ট্রেনিং নিয়েছে, ট্রেনিং নিয়ে শিখেছে, বিভিন্ন ফার্মার কাছে হেল্প নিয়েছে, তারপরে কিন্তু এত সুন্দর করে কিন্তু ফার্মটা মেনটেন করতে হচ্ছে। ফার্মে কোনো গন্ধ নেই, এনিমেল গুলো হ্যান্ডমেড খাওয়াচ্ছে, তারপরে এনিমেল গুলো এত সুন্দর হেলথ রয়েছে, মনে হচ্ছে ফিডের চেয়েও ভালো হেলথ রয়েছে, তাই না? অবশ্যই হ্যান্ডমেড খাবার খাওয়ানোর মধ্যে কিছু সিস্টেম থাকে এবং কিছু ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট দিতে হয়, না হলে কিন্তু এত সুন্দর হেলথ কিন্তু মেনটেন হয় না কিন্তু, ঠিক আছে? তো দাদা আমি একটু জানবো যে এখন হ্যান্ডমেডে কি কি খাওয়াচ্ছেন, আরো এনিমেল আছে দেখাবো আস্তে আস্তে। হ্যাঁ, আর কি কি থাকছে একটা বেসিক যদি বলেন। তো আমাদের এখানে খুদের চাল থাকছে, ভুট্টা থাকছে, কোল থাকছে, তারপরেও মুসুরির ডালটা দিচ্ছি যেহেতু এরা এখন সামনে প্রেগনেন্ট আছে। তো এর সাথেও মিনারেল মিক্সচার, তারপরে ভিটামিন কিছু সাপ্লিমেন্ট আছে যেগুলো আমরা কৃষ্ণনগর ওখান থেকেই নিয়ে এসেছি। এর সাথে আরো টক্সিন বাইন্ডার, এলসিন অনেক কিছুই মেশাতে হয়, কারণ এর হজমেরও একটা ব্যাপার আছে। সমস্ত কিছু কৃষ্ণনগরের ওখান থেকেই আমরা এসেছি। হ্যাঁ, হ্যাঁ, আর যারা নিতে চায় ওখানে যোগাযোগ করলে ওখান থেকে পেয়ে যাবে। মানে কি বলুন তো, ওরা হচ্ছে কারণ হ্যান্ডমেডে তো মিনারেল মিক্সচার মেডিসিন ওগুলো না দিলে তো সঠিক পরিমাণে ব্যালেন্স ফিটটা তৈরি হচ্ছে না, ওই কারণে ওগুলো দেওয়া অবশ্যই প্রয়োজন, আর না হলে গ্রোথ হবে না। অনেকে কিন্তু নর্মাল তারা হ্যান্ডমেডও খাওয়াচ্ছে কিন্তু এরকম কিন্তু গ্রোথ তারা পায় না, কেন? তারা ভিটামিন মিনারেল সঠিক ব্যালেন্স ফিটটা তৈরি করতে পারে, তো ওখান থেকে নিয়ে আসলেই হবে। আপনি হ্যান্ডমেড খাওয়ান কিন্তু ওর মধ্যে শুধু ফুড ভুট্টা বা মুগচিনি এইগুলো দিলে হবে না। কিছু কিছু যেমন মিনারেল মিক্সচার দিতে হবে, যেগুলো আপনার তার মধ্যে রয়েছে হচ্ছে আপনার মিনারেল মিক্সচার তো রয়েছে, সাথে ডিসিপি বা এমসিপি বা টক্সিন বাইন্ডার এইগুলো দিতে হয় যখনই আপনি হ্যান্ডমেড খাওয়াবেন। যেমন ভুট্টা ফুড এর মধ্যে কিন্তু কোথায় কোন গোডাউনি পুরো কোথায় ছত্রাক জমে আছে, ব্যাকটেরিয়া ভাইরাস রয়েছে,
টক্সিন বাইন্ডার যদি দেন তাহলে কিন্তু এই ছোট ছোট জীবাণুগুলো কিন্তু টক্সিন বাইন্ডার ধ্বংস করে এনিম্যালকে সুস্থ রাখে। আর যদি ডিসিপি ব্যবহার করেন এনিম্যালের গ্রোথ নেবে ভালো, ল্যাকটেশন অবস্থায় মায়ের দুধ প্রোডাকশন ভালো হবে, বাচ্চাদের গ্রোথ কিন্তু এই ডিসিপির জন্য ভালো নয়। আর মিনারেল মিক্সার তো জানেনই যে মিনারেল মিক্সার অভাবে এনিম্যালের বিভিন্ন ধরনের সমস্যা হয়, সেই সমস্যা যাতে না হয় তার জন্য কিন্তু মিনারেল মিক্সারটা ব্যবহার করা হয়। যারা হ্যান্ডমেড খাওয়াচ্ছেন তারা অবশ্যই ভালো কোম্পানির মিনারেল মিক্সার, টক্সিন বাইন্ডার, এমসিপি, ডিসিপি এগুলো ব্যবহার করবেন। আর যদি আরো তথ্য জানতে চান আমি স্ক্রিনে আমার পার্সোনাল ফোন নাম্বার দিয়ে দেবো, আপনার যোগাযোগ করুন, আমি বলে দেবো কোন খাবারটা কত কেজি করে মিশাবেন সেটা আমি বলে দেবো। দাদা চলুন এবার আমার চলুন। এটা দুটোই প্রেগনেন্ট আছে না? হ্যাঁ, এই দুটোই প্রেগনেন্ট আছে। আচ্ছা, কতদিন আছে এখন? এদের এই 1 মাস মতন হয়েছে, এরা প্রেগনেন্ট আছে দুজনে। প্রেগনেন্ট অবস্থায় শুকরে কিন্তু আলাদাভাবে যত্ন নিতে হয়, যেমন ওকে এডিএস যে ভিটামিন আছে সেইগুলো ইনজেক্ট করতে হয়, তারপর আছে আইভারমেকটিন করতে হয়, অ্যামোক্সিলিন করতে হয়। এটা নির্দিষ্ট টাইম আছে, এগুলো প্রশিক্ষণ কেন্দ্রে শেখানো হয়, এইগুলো করবেন। তারপরে যখন বাচ্চা ডেলিভারি হবে 24 ঘন্টার মধ্যে কোলেস্ট্রম খাওয়ানো, আয়রন করা, ভিটামিন বি কমপ্লেক্স করা, এসব করতে হবে কিন্তু, তাহলেই কিন্তু একটা বাচ্চা কিন্তু ভালোভাবে গ্রোথ নেবে কিন্তু। বাচ্চা দেবে এটা। তবে এই মাসে বাচ্চা দেবে না? হ্যাঁ, এটা এই মাসে ওই 25 তারিখে বাচ্চা দেবে। আচ্ছা 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 আচ্ছা। দেখেছেন, মনে হচ্ছে যে হ্যান্ডমেড খাওয়ানো, মনে হচ্ছে ভালো একটা কোম্পানির ফিট খাওয়াচ্ছে কিন্তু, এত সুন্দর। এই তিনটেও প্রেগনেন্ট আছে, এরা ওই মাসে বাচ্চা দেবে। আচ্ছা দাদা, আমি একটা কথা বলবো যে আপনি তো আগে কিছু ফ্যাটেনিং মাল সেল করেছেন, হ্যাঁ। মোটামুটি কত টাকা কেজি সেল করেছিলেন? তো আমাদের এখানে লোকালে কিছু এরিয়াতে আছে যারা মাংস খায়, তো সেখানে যখন 130 টাকা বাজার চলছিল, 140 টাকা, সেই সময় আমরা 180 টাকা রেটে বিক্রি করেছি। তো আগে যতটা মাঝখানে দাম কমেছিল সেই সময় যদি একটু প্ল্যান করে যদি বিক্রি করা যায় তাহলে কিন্তু অবশ্যই লাভ আছে। আর যদি কেটে ফ্যাটেনিং মাল বিক্রি করা যায় তাহলে কিন্তু যেই লাভটা আমরা নর্মাল বিক্রি করে পাচ্ছি সেটার কিন্তু লাভটা দ্বিগুণ হয়ে যায়। কারণ একটা মাল কাটলে সেখান থেকে 75 কিলো মতন মাংস বেরোবে, যদি আমি 350 টাকা করে বিক্রি করি তাহলেও প্রায় 22-23 হাজার টাকা। আর আমি যদি 170 টাকা 75 টাকা রেটে বিক্রি করলে সেটা 17,000 টাকা। তো একটা ফ্যাটেনিং মাল যদি হ্যান্ডমেড খাইয়ে ঠিকঠাক মতন তৈরি করা যায় 8 থেকে 7,500-8 হাজার টাকা কোনো ভুল নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো অনেক ঠিক আছে, তো অনেকগুলো মাকে আপনি ব্রিড মানে ক্রস করিয়েছেন, হ্যাঁ। ওইগুলো থেকে বাচ্চা হবে, তা আপনার প্ল্যানিংটা কি? তো আমাদের পরবর্তী প্ল্যানিং এটাই আছে, আমাদের 9টা ফিমেল প্রেগনেন্ট আছে। তো তার মধ্যে দুটো যেটা রিসেন্ট 1 মাস হয়েছে ওগুলো তারপরের মাসে বাচ্চা দেবে। আর এখানে বাকি যেই 7টা আছে সেই 7টাই এ মাসে বাচ্চা দেবে। তো যতগুলো বাচ্চা থাকবে সবগুলোই আমরা নিজেরা ঘরে রেখে দেবো, দিয়ে পরবর্তীতে এই যে ফাঁকা জায়গা দেখছেন এখান থেকে আরো আমরা ঘর করব, এগুলোতে সব নিচটা ঢালাই দিয়ে পার্টিশন করে একবারে ফ্যাটেনিং এর মাল। কেন আপনি বাচ্চা কিনে এনে তো ফ্যাটেনিং করতে পারছেন, ঘরের বাচ্চা কেন আপনি ফ্যাটেনিং করবেন? এবার ঘরের বাচ্চা ফ্যাটেনিং আর কিনে থেকে দেখেন, আমি যদি একটা বাচ্চা বাইরে থেকে কিনতে যাই সেখানে আমার 4,000 টাকা কস্টিং পড়ে যাচ্ছে। কিন্তু আমি যদি একটা মাকে যদি তৈরি করি, ও যদি 6 মাসে খুব বেশি হলে 8 থেকে 9 হাজার টাকা খাবে, ঠিক আছে, এর বেশি তো ও খাবে না। এবার সেই ক্ষেত্রে যদি আমি 10টাও বাচ্চা পাই বা 8টাও বাচ্চা পাই তাহলেও সেই হিসেবে 2,000 টাকা কস্টিং আসছে। তো সেই কারণেই আমাদের প্ল্যানিং আছে যে নিজের ঘরের যেই বাচ্চাগুলো থাকবে, ভাইয়েরও এটা একমত, ভাইও একমতই আছে, এটা ভাইয়েরই প্ল্যান যে দাদা যেই বাচ্চাগুলো হবে আমরা বাচ্চা বিক্রি করব না, আমরা যে বাচ্চাগুলো থাকবে সেগুলো আমরা এখানে একদম মানে দেখা যাচ্ছে দাদা আপনি কি হিসাবে রাখছেন যে বাচ্চা থেকে আপনি ফ্যাটেনিং করবেন নিজের ঘরে? দেখুন, একটা মায়ের যদি 10টা বাচ্চা হয় আর বছরে সেটা 20টা বাচ্চা হচ্ছে, তো 20টা বাচ্চা যদি আমি 180 টাকা রেটেও সেল করতে পারি, এবার তাহলে আপনার এখানে 3,60,000 টাকা আপনার ওখানে কস্টিং থাকছে, ঠিক আছে। তো 3,60,000 টাকা বিক্রি করতে পারছি। থাকছে কত? হ্যাঁ, এবার কস্টিং এখানে থাকছে 8,000 টাকা করে যদি খায় তাহলে 8 দুগুনি 16, 1,60,000 টাকা খাচ্ছে। তো আমার ওখানে 2 লাখ টাকা মতন নিট প্রফিট থেকে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তার জন্য এই বুদ্ধিটা করেছেন তাই তো, যে আমি কোথা থেকে বাচ্চা কিনে আনবো, কোন বাচ্চা হবে তার ঠিক নেই। নিজের ঘরের বাচ্চা নিজেরও জানা যে এটা আমার বোর আর এটা ফিমেল, আমার তো জানি যে কোনটার কেমন কি বাচ্চার কোয়ালিটি আছে। তো সেই হিসাবে নিজেরাই ওখানে ভালো বড় ট্রেনিং থেকে তো শিখেছি যে বাচ্চাগুলোকে কিভাবে কি ট্রিটমেন্ট প্রথমে করতে হবে। দেখেন, আমি বাইরে থেকে আনলাম কোনো একটা বাচ্চা, সে আদেও আয়রন করেছে কিনা, বি কমপ্লেক্স করেছে কিনা আমার জানা থাকবে, কোলেস্ট্রম খাইয়েছে কিনা আমার জানা থাকবে না। কিন্তু আমার ঘরের বাচ্চা হলে কি, আমি তো ওকে সবকিছু নিজে
নিজের হাতে ট্রিটমেন্ট করে তারপরে ওকে আস্তে আস্তে বড় করব। তো সেই ক্ষেত্রে গ্রোথটাও আমার ভালো ওদের থেকে নেবে। অন্তত বেশি নেবে, বেশি নেবে, 100% বেশি নেবে করে। তো এই কারণেই নিজেদের বাচ্চাগুলো ফ্যাটেনিং এ আমরা রাখবো। তো এরপরে ঘরটাতে আমরা যাব। এই যে একটা এটাও প্রেগনেন্ট এটা আছে, 10 pregnant তারিখে Date আছে না? ডেট আছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটু কম খাচ্ছে ও। হ্যাঁ, খাওয়া কমিয়ে দেবে, এটাই স্বাভাবিক। আর এই যে এই দুটো আছে প্রেগনেন্ট, এরাও মোটামুটি 20 তারিখ 22 তারিখের মধ্যে এরা বাচ্চা দেবে, তাই তো? বাচ্চা দেবে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো দাদা একটা কথা বলবেন যে পিগ খামারের ভবিষ্যৎটা কি? পিগ খামারের ভবিষ্যৎটা, সবাইকে কি বাইরের মার্কেটের উপর ডিপেন্ড করা উচিত না লোকাল মার্কেটের উপর ডিপেন্ড দেখেন করা উচিত? বাইরের মার্কেটের উপরে ডিপেন্ড করে ফার্ম করা উচিত না, আমি বলবো লোকাল মার্কেটের উপরে বেস করেই করা উচিত। কারণ এখন যেমন আপনারা সবাই জানেন যে আসাম নাগাল্যান্ডের মার্কেট এখন বন্ধ আছে। তো এখন আমি মাল কি করে সেল করব, এটা একটা কিন্তু বড় চিন্তার বিষয়। কিন্তু কেউ যদি লোকাল নিজের মার্কেটটা সেটা যদি তৈরি করে সে ফ্যাটেনিং করে, তাহলে আশা করি অসুবিধা হবে না। যেমন আমাদের এখানে আমরা যদি মনে করি সপ্তাহে একটা করে মাল কাটিং করে নিজেরা বিক্রি করব, তাহলেও আপনার মাসে 4টে হচ্ছে, বছরে 50টা হচ্ছে। আর এরকম অনেক ট্রেডার আছে যারা আমাদের এখানে কেটে নিয়ে গিয়ে তাদের পাড়াতে বিক্রি করে। সেরকম যেগুলো আছে এরকমও মোটামুটি আমরা মাসে 6-7টা আরামসে এখানে বিক্রি করে দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো আমাদের যখন ফ্যাটেনিং আমরা বিক্রি করলাম 10টা, আমাদের 2 মাসের মধ্যে আমরা বিক্রি করেছিলাম। প্রথমে একবারে বিক্রি করতে পারিনি, যেহেতু বডি ওয়েট সবার 1 কুইন্টাল তখন হয়নি, ওই কারণে বিক্রি করিনি। তো মাসে মোটামুটি আপনার 10-15টা বিক্রি করাই যায়, তাই না ভাই? এখানে যা আছে মোটামুটি। তো একটা কথা বলবেন দাদা, যে আপনি 1 কুইন্টালের কথা বললেন, কেন ওটা 1.5 কুইন্টালে বিক্রি করা যায় না, বা 80 কেজিতে বিক্রি করা যায় নাকি? হ্যাঁ, অবশ্যই। এবার আপনাকে দেখেন, আপনি ফ্যাটেনিং এর মানে প্রজেক্টটাই এমন, আপনি যত ওকে খাওয়াবেন তত ওয়েট গেইন করবে, আর যত ওয়েট গেইন করবে তত আপনার টাকা। একদম ঠিক। তারপরেও একটা কথা দাদা, যে যখন ডিমান্ড রয়েছে কিন্তু 100 কেজি থেকে 90 থেকে 100 কেজির উপর, হ্যাঁ। এইরকম একটা অ্যানিমালে কিন্তু ডিমান্ডটা মার্কেটে বেশি, এদের হ্যাঁ, হ্যাঁ। দামটাও একটু ভালো যায়, ভালো পাওয়া যায়। মাংসটাও ভালো হয়, লোকে খায় বেশি। কিন্তু এবার- সেটা যদি 180 কেজি হয়, তখন বা 160 চর্বিটা বেশি হয়ে যায়, মাংসের টেস্টটাও ভালো থাকে না, ভালো থাকে তার না। জন্য এই দামে তখন- বেশি কোয়ালিটি রয়েছে। ঠিক আছে হ্যাঁ। দাদা, তো ভিডিওটা শেষ করব। আপনাদের দুজনকে সাথে আপনি ওয়াইফকে তো অসংখ্য ধন্যবাদ জানাবো যে এত সুন্দর ফার্ম একটা মেনটেন করছেন, তাই না? আরো আপনাদের প্ল্যানটা আমার খুব ভালো লেগেছে। আমি মনে করি প্রতিটা চাষিকেই কিন্তু এইরকম করা উচিত, যে নিজের ফার্মে বাচ্চা ব্রিডিং করিয়ে সেগুলো ফ্যাটেনিং করে সেল করলে ভালো হয়। যদি বাচ্চা 2-5টা 100 যা সেল হয় হলো, না হলে হ্যাঁ। ফ্যাটেনিং করলে কিন্তু খুবই ভালো হয়। কিন্তু আর একটা কনসেপ্ট, যে কেউ যদি মাসে ওয়াইজ যদি সে সেল করে, আরো ভালো প্রফিট হয়। যেমন একদম, একদম। প্রতি মাসে দেখা যাচ্ছে 15 টাকা করে সেল করলো, 15টা করে সেল করাতেও সমস্যা হবে না। হ্যাঁ, হ্যাঁ। অটোমেটিক পাইকার যারা থাকবে লোকাল, তারাই নিয়ে তারা নিতে সারা পারবে। বছর নিতে পারবে। একবারে 100-150টা আপনি কিন্তু লোকাল মার্কেটে গিয়ে বিক্রি করতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ। সে বাইরের পার্টিকেই আপনার নির্ভর আর করতে বাইরে হবে। বেটারের দাম কম দাম কম দেবে। এর থেকে এই যেমন এখানে একটা মা বাচ্চা দিল, এমন ভাবে ব্লিড করাতে হবে যে আমার 1 মাস পর পর যেন একটা লটে আমার 10টা-15টা করে মাল তৈরি হয়ে যায়। আচ্ছা, আচ্ছা। তো এইভাবে করলে আশা করি সমস্যা হবে। সমস্যা, কারণ এর ক্ষেত্রে কি হয়, একটা ক্যাশ টাকা আসে, হ্যাঁ, সেই টাকা দিয়ে এদের খাবার খরচা চালায়, নিজেদের একটা খরচা হয়, হ্যাঁ। তাই না? এই সিস্টেমটা করলে ভালো হয়। যদি 15টা করে মাসে সেল করেন, তাহলেও কিন্তু আপনি বছরে 180টা অ্যানিমাল সেল করতে পারছেন। হ্যাঁ। কিন্তু সেইটাই যদি আপনি দেখা যায় 6 মাস অন্তর অন্তর করেন 90টা করে, তাহলে কিন্তু একবারে চাপ হয়ে যায়। কিন্তু একবারে বিক্রি তখন করা। সেল করার সমস্যা হয়ে যায়, একদম। তখন রেটটা আবার 90টা দেখা যাচ্ছে 90টা অ্যানিমাল রেডি করতে গেলে অনেকগুলো টাকার ব্যাপার থাকে, অনেকের কাছে কিন্তু সেই টাকাটাও কিন্তু থাকে না, তাই না? আর আরেকটা বিষয় বলতে চাই, শুকরের ব্যবসা করতে গেলে কিন্তু পকেটে টাকা লাগবে। একদম, একদম। টাকা ছাড়া কিন্তু শুকরের ফার্ম হবে না। অনেকে ভাবে শুকরের ফার্ম, ওকে যা ওষুধ দেবো, এসে খাইয়ে। খাইয়ে মানুষ করে দেবো, কিন্তু এই ভেবে যে শুকরের ফার্মে আসবে, তার কিন্তু পরে আর পস্তানো ছাড়া কোনো কিছু কিন্তু থাকবে না। শুকরের ফার্ম করতে গেলে টাকা লাগবে। এটা আমার পোল্ট্রির ফার্ম না যে আমি কোম্পানির কাছ থেকে ফিড হ্যাঁ, দিচ্ছে, সবকিছু করছে, আমি পরিশ্রম করছি, আমার 1.5 মাসের মাথায় একটা রিটার্ন আসছে। আর এটা তো সেটা না, 6 মাস আপনাকে ওয়েট করতে হবে। এদের 6 মাসে খাওয়ার খরচাটা কিন্তু আপনাকে রাখতে হবে। একদম। আমি যদি 10টা মাল থাকে, দেখেন কেউ মনে করলে আমাদের থেকে আমরা বলতে করেছিলাম 20টা থেকে আপাতত বাড়িয়ে, পরে আবার কিছু বাচ্চা নিয়ে এখন আমাদের 30টা মতন মাল আছে। তো আমরা চাইলে 50টাও তুলতে পারতাম, কিন্তু আমাকে আগে কস্টিংটা ভাবতে হবে যে একটা মা, এই একটা যেই অ্যানিমেল আছে সে কত টাকা করে খাবে। এবার 8,000 টাকা করেও যদি একজন খায়, তাহলেও আপনার যদি আমরা 50টা তুলতাম, এদের খাওয়া খরচা 4 লাখ টাকা। তো কস্টের একটা কিন্তু বিরাট বিশাল ব্যাপার আছে, একদম। তো যেই শুরু করুক না কেন, তার বাজেটটা সে হিসাব করে নিয়ে অ্যানিমেল যদি তুলে সেইভাবে করে, আশা করি
শুকরের ফার্মে কোনোদিন লস হবে না। আচ্ছা। লস তাদেরই হয় যারা দেখা গেল আমার পকেটে আছে 2 লাখ টাকা, আমি 30টা মাল তুলে নিলাম, এবার তখন কি পরবর্তীতে তো সে খাওয়া খরচা চালাতে পারবে না, সেই সময় কি করবে 50 কিলো 60 কিলো ওজনের মাল কম টাকায় সেল করে দিচ্ছে, লস তাদেরই হচ্ছে। ঠিক 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 আছে দাদা, আপনাদের হ্যাঁ, সবাইকে হ্যাঁ, ধন্যবাদ। নমস্কার দাদা। নমস্কার দাদা। হ্যাঁ।